হ্যালো বন্ধুরা, আপনারা কেমন আছেন? আচ্ছা, আমরা যদি বাংলাদেশ ক্রিকেটের কথা চিন্তা করি, তাহলে দেখবেন যে দুইজন মানুষকে নিয়ে মানুষ খুব মানে কথা বলে আর কি, অনেক কথা বলে। আর অনেকে নিয়ে বলে, বা দুজন দুজন হলো মানে রিসেন্ট খেলোয়াড় না, তারা অনেক আগের খেলোয়াড় আর কি। এখন একজন আছেন সিলেক্টর হিসাবে, আরেকজন আছেন উনিও উচ্চপদে আছেন বিসিবির। তাদের আমার মনে হয় আপনার ধারণা করে ফেলেছেন আমি কাদের কথা বলছি। হ্যাঁ, অবশ্যই। আর থাম্বনেল তো দেখে ফেলছেনই। যেটা বলতে চাচ্ছি, একজন হলো আমাদের প্রিয় খালেদ মাহমুদ সুজন, এবং একজন হচ্ছেন মিনাজুল আবেদিন নান্নু। তাদের নিয়ে সোশ্যাল মিডিয়া সহ এমনিতেই মানুষ অনেক কথা বলে, অনেক। তারা হচ্ছে এমন মানুষ, মানে এমনও হয় যে প্রেসিডেন্ট যারা খেলতেছে তাদের অনেকে চাইতেও তাদের নিয়ে বেশি মানুষ আলোচনা করে। সো এক হিসাব করে তাদের প্রচারটা অনেক ভালো। সেটা অনেক ক্ষেত্রেই হয়তো নেগেটিভও আছে, কিন্তু পজিটিভটা মনে হয় আমার মনে হয় একটু হলো বলা দরকার। আমরা মূলত মানে আমরা মানে যারা কিনা এই দুজনকে নিয়ে নেগেটিভ বা সমালোচনা দৃষ্টিতে দেখেন, সেটার বিভিন্ন কারণ অবশ্যই থাকতেই পারে। তো এখন প্রথমত বলি খালেদ মাহমুদ সুজনকে নিয়ে। খালেদ মাহমুদ সুজনকে নিয়ে মূলত যে সমালোচনাটা হয়, মেইন মানুষ যেটা ওনাকে নিয়ে একটা ট্রল বা যেটা করেন, সেটা হচ্ছে ওনার গতি নিয়ে। হ্যাঁ, উনি যখন বোলিং করতেন তখন অবশ্যই ওনার পেস, এটা অবশ্যই গতি কম ছিল, ঠিক আছে, কথা ঠিক আছে। কিন্তু ওনাকে একটা যে নামে বলা হয়, এই বিষয়টাতে আমার মনে হয় একটু কিছু বলার আছে। বা নান্নু 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 ভাই বা নান্নু সাহেব, যেটাই বলি না কেন, ওনাকে নিয়েও বলা হয় যে উনি জীবনে ম্যাচে একটা ছক্কা মারতে পারেন নাই। হ্যাঁ, এটা সত্য কথা, উনি ছক্কা মারতে পারেন না, এটা নিয়েও ওনাকে অনেক ট্রল করা হয়, এবং ওনাকে মানুষ অনেক রকম কথাও বলে থাকে। তবে এখানে একটা কিছু বোঝা দরকার। দেখেন, খালেদ মাহমুদ সুজন বা নান্নু, ওনারা কিন্তু এমন একটা সময় খেলছেন তখন বাংলাদেশের ক্রিকেট ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অতটা উন্নত ছিল না। আপনি যদি চিন্তা করেন, আমরা যদি খালেদ মাহমুদ সুজনের ওনার কথাই ধরি, উনি ওনার ডেবিউটা করেছেন 1998 সালে জানুয়ারির 10 তারিখ ইন্ডিয়ার বিরুদ্ধে। তো ইন্ডিয়ার বিরুদ্ধে উনি ডেবিউটা করেছেন। সেই ওয়ানডেতে একটা জিনিস কিন্তু খুব ভালো করেছিলেন উনি, প্রথম 50টা মিস করে ফেলছিলেন। এটা একটা দুঃখজনক ব্যাপার। উনি প্রথম ওয়ানডেতেই ইন্ডিয়ার বিরুদ্ধে 47টা রান করেছিলেন। তো এটা অবশ্যই ভালো, তখনকার তুলনায় অবশ্যই এটা একটা ভালো জিনিস বলতে হবে। তার হোল ক্যারিয়ার, এখনকার যে খেলোয়াড় আছে বাংলাদেশের খেলোয়াড়, অনেকের চেয়েতেই অবশ্যই সেটা কম। কারণ ওই সময় আলটিমেটলি আপনি চিন্তা যদি করেন, আপনি হয়তো ওই সময়ের মানুষ হতেও পারেন, না হতে পারেন। অনেকে তো ওই সময় হয়তো, যে সময় ওনারা খেলেছেন বা অনেক ওই সময়ের মানে খালেদ মাহমুদ বা নান্নু সাহেব ওনারা যখন খেলেছেন আর কি, ওই সময় ওনার অনেকে জন্মগ্রহণও করেন না, এখন যারা সমালোচনা করেন, এটা কিন্তু সত্য, অনেকেই আছেন সেটা। তো ওনার যে খালেদ মাহমুদ সুজন, ওনার যে সব মিলে যে ওনার যে উনি খেলা, সেটা উনি খেলেছেন, টেস্ট খেলেছেন উনি 12টা খেলে উনি 266 রান করেছেন। আর ওয়ানডে খেলেছেন উনি 77টা, উনি 991 রান করেছেন। ওনার টেস্টে উইকেট 13টি, এবং 13টি, এবং টেস্টে ওনার হায়েস্ট স্কোর হচ্ছে 45, মানে 45। আর ওয়ানডেতে ওনার হায়েস্ট স্কোর ছিল 50। আর ওডিআইতে উনি 67টি উইকেট পাইছেন, ওয়ানডে ক্রিকেটে আর কি। সে ওই এক হিসাব করলে এটাকে খুব বেশি যে তখনকার তুলনায় মানে উইকেটটা খারাপ বলা যাবে না। ওনাকে মূলত মিনি অলরাউন্ডার বলা হতো। আসলে উনি যখন খেলতেন, এটা তো অনেক বেশ আগের সময় খেলায় কথাই। কারণ যেহেতু উনি 2006 সালেই উনি ফেব্রুয়ারি 20 বগুড়াতে শ্রীলঙ্কার সঙ্গে খেলাটায় উনি অবসর নিয়েছিলেন, এবং একটা ওই ম্যাচটাও উনি বেশ ভালোই খেলেছিলেন। 36টা রান করেছিলেন, বাংলাদেশ তো ম্যাচ জিততে পারেনি, তবে ওনার 36 রানের ইনিংসটাও খারাপ বলা যাবে না। সো এখন দেখেন, বর্তমান খেলোয়াড়দের তুলনায় ওনার পারফরমেন্স হয়তো আহামরি কিছু না,
আপনি বলতে পারেন যে বলের গতি নাই, কিন্তু সেটা নিয়ে ট্রল করাটা খুব বেশি যুক্তিসঙ্গত হবে না। কারণ তখনকার সময় খুব বেশি ভালো খেলোয়াড় বাংলাদেশ দলে কজনই বা ওরকম পারফরমেন্স ছিলেন। তখন তুমি যে সময় খেলেছেন খুব বেশি ছিলেন না, খুব বেশি ছিল না, সরি, বেশি ছিল না। এখন আপনি দেখেন খালেদ মাহমুদ সুজনের সবচেয়ে ভালো যেটা মানে কিছু খেলেছেন মোটামুটি, যদি বলি আমি, ওনার যে বাংলাদেশের যে মানে সবচেয়ে একটা অবিস্মরণীয় জয় 1999 সালে, যে আমাদের একটা অবিস্মরণীয় জয় ছিল, অবিস্মরণীয় জয় পাকিস্তানের সঙ্গে, ওই ম্যাচটাতে উনি কিন্তু চমৎকার পারফরমেন্স করেছিলেন। মানে এটা বলতে গেলে অসাধারণ পারফরমেন্স। এবং ইভেন পাকিস্তানের সঙ্গে এরপর উনি টেস্টে বেশ কিছু ভালো বোলিং করেছিলেন, কিন্তু ওই ম্যাচের কথাটা আমি স্পেশালি বলতে চাই, বাকিগুলির কথা না, বাট ওইটার কথাই বলতে চাচ্ছি, কারণ ওইটাই হচ্ছে তার জীবনের বলতে গেলে সেরা ম্যাচের মধ্যে একটি বলে আমার মনে হয়। ওই ম্যাচে উনি 34 বলে 27 রান করেছিলেন 1999 সালে পাকিস্তানের সঙ্গে আর কি, বিশ্বকাপে। এবং 10 ওভারে উনি 31 রান দিয়ে উনি মূল্যবান তিনটি উইকেট পেয়েছিলেন। এবং মূল্যবান তিনটি উইকেট কিন্তু যাদের আউট করেছিলেন তারা কিন্তু যেন তেন ব্যাটসম্যান ছিলেন না। প্রথমত তারা ছিলেন, একজন ছিলেন শহীদ আফ্রিদি, আপনারা তার নাম অবশ্যই জানেন। এই লোকটা তো বলের চামড়া তুলে যাচ্ছিল কাজ বলা যায়, যে কিনা ওয়ান ডে ও টি-20 স্টাইলে খেলতেন, টেস্ট টি-20 স্টাইলে খেলতেন, আর টি-20 তো বলার অপেক্ষাই রাখে না। এবং দ্বিতীয় আউট করেছিলেন পাকিস্তানের ইতিহাসে সর্বকালের সেরা, পাকিস্তানের সর্বকালের সেরা অন্ততপক্ষে, যেমন বিশ্বসেরা ব্যাটসম্যানদের মধ্যেও তালিকাও আছেন, কিন্তু উনি পাকিস্তানের সর্বকালের সেরা, উনি হচ্ছেন সর্বকালের সেরা একজন ব্যাটসম্যান, সেটা হচ্ছে ইনজামামুল হক। তো ওনাকে আউট করেছিলেন। এবং আরেকজন অনেক বড় মাপের ব্যাটসম্যান, এটা হচ্ছে সেলিম মালিক, ওনাকে উনি আউট করেছিলেন। সো ওই ম্যাচটাতে আসলে ওনার যে পারফরমেন্স, এটা কিন্তু আসলে অসাধারণ ছিল। এতে এতে মানে এটাতে কোনো দ্বিমত থাকার কোনো কারণ নাই। সিরিয়াসলি মানে আপনি যদি দেখেন বাংলাদেশের উত্থানের কথা যদি আমি বলি, উত্থানের কথা বলি, তাহলে প্রথমে আপনার চিন্তা করতে হবে ওই ম্যাচে এই ওই ম্যাচের ওগুলি কিন্তু একটা অনেক বড় একটা ভাইটাল রোল প্লে করছে, তাতে কোনো সন্দেহ নাই, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা বলি এরপরও খালেদ মাহমুদ সুজন কিছু ছোটো ছোটো ইনিংস খেলেছিলেন। এবং ওয়ানডেতে তখনকার সময় আসলে উনি ওয়ানডে বিশেষ করে আর কি বেশ কার্যকরী বলা ছিলেন, বাংলাদেশের ক্ষেত্রে আর কি বেশ কার্যকরী বলা ছিলেন। কারণ তখন তো আমরা আসলে একটা সময় বাংলাদেশ তো আসলে জিম্বাবুয়ের সঙ্গেই পারতো না। তখনকার সময়ে খালেদ মাহমুদ সুজন বেশ কিছু উইকেটও পেয়েছিলেন জিম্বাবুয়ের সঙ্গে। এবার আমরা যদি দেখি মিনাজুল আবেদিন নান্নু, এই ওনার ব্যাপারে যেটা বলা হয় যে এই লোক কখনো ছক্কা মারতে পারে না, এই জন্য তাকে যথেষ্ট ট্রল করা হয়। এখন দেখেন উনি ছক্কা মারতে পারেন না, এই বিষয়ে ট্রলটা করাটা যুক্তিসঙ্গত না। কারণ তখনকার সময় যে ব্যাটসম্যান ছিল, ওনার 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 হয়তো উনি ছয় মারতে পারেন নাই, ওই সময়ের খেলোয়াড় আপনি বলতে পারেন যে ওই সময় কি খেলোয়াড় ছয় মারে নাই, হ্যাঁ মারে নাই সেটা না, কিন্তু এই জন্য তাকে ট্রল করাটা আসলে এই কারণে ট্রল করা ঠিক ঠিক না আমার মতে। যে সুজন সাহেব বলেন বা আনু সাহেব বলেন, তাদের ট্রল করা যেতে পারে তাদের কর্মকাণ্ডের জন্য, যদি তারা সেটা নেগেটিভ কাজ করে থাকেন সেই ক্ষেত্রে। কিন্তু তারা একজনের বলের গতি কম বা একজন ছয় মারতে পারেন নাই সেই জন্য যদি ট্রল করা, এইটা যুক্তিসঙ্গত না। কারণ আমি বলি এবার মিনাজের নামে মানে ওনার খেলার যে পরিসংখ্যান সেটা বলি, তারপর বাকিটা বলতেছি। দেখেন মিনাজুল আবেদিন নান্নু সাহেব খেলেছেন 27টা ম্যাচ, উনি রান করেছেন 453, ওনার সর্বোচ্চ হলো 68 রান, উইকেট পেয়েছেন 13টা, এবং তার 50 হচ্ছে 2টা। উনি ওনার ওডি ডেবিউ করেছিলেন, মানে ওয়ানডে ম্যাচ ডেবিউ করেছিলেন 1986 সাল পাকিস্তানের সঙ্গে, এবং লাস্ট ম্যাচ উনি খেলেছেন 1999 সালের মেয়ের 31 তারিখ পাকিস্তানের সঙ্গে। বাংলাদেশ ওই ম্যাচটায় 62 রান জিতেছিল, ওটা বিশ্বকাপের ম্যাচ। তো দেখেন একটা জিনিস, ওনার যে মানে অবসর যেটা, উনি টেস্ট ম্যাচ খেলতে পারেন নাই, কোনো সুযোগটা উনি পান নাই। তবে একটা জিনিস দেখবেন যে ওনার যে অবসরটা সেটা জয় দিয়েই হয়েছিল, এটা একটা বড় ব্যাপার, অবশ্যই বড় ব্যাপার। এবং উনি যে ম্যাচটা বাংলাদেশ জিতেছিল, যে পাকিস্তানের সঙ্গে, উনি ওই ম্যাচটায় আহামরি পারফরমেন্স না করলে 14 রান করেছিলেন, এবং ওই সময় উনি 29 রানে একটা উইকেট পেয়েছিলেন, এটাকে অবশ্যই ভালো বলা যেতে পারে। এখন আমরা যদি নানু সাহেবের যে খেলার কথা দেখি, তার নিয়ে অনেক সমালোচনা আছে, কিন্তু একটা কথা কি জানেন, এই লোকটা কিন্তু স্কটল্যান্ডে যে বিশ্বকাপ মানে সরি 99 সালে যে বিশ্বকাপে ছিল, স্কটল্যান্ড সঙ্গে বাংলাদেশ কিন্তু জিতেছিল, এবং সেই ম্যাচে উনি কিন্তু ওনার কেরিয়ার সেরা 68 মানে 68 রান করেছিলেন।
হয়তো ওই 68 রানটা না করলে আর নাইমুর রহমান করেছিলেন 36 রান, যিনি নাইমুর রহমান উজ্জ্বল, যিনি বাংলাদেশের প্রথম টেস্টের অধিনায়ক ছিলেন। তো আপনি চিন্তা করেন 68 রান বা নাইমুর রহমান উজ্জ্বল যে ইনিংস, এইসব ইনিংস না হলে আসলে বাংলাদেশের একটা লড়াকু ইনিংস কিন্তু আসলে মানে একটা সম্মানজনক একটা রান করতে পারতো না। যে জয়লাভ করার জন্য বাংলাদেশ 185টা রান করেছিল ওই ম্যাচে, এবং ওই ম্যাচে বাংলাদেশ 22টা রানে জয়লাভ করছে। এবং ওই ম্যাচে এই যে 68 রান, ঠিক আছে, 68 রানটা কিন্তু যে ওনার এই মিনাজুল আবেদিন নানু সাহেবের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। আপনারা তারা ট্রল করেন যাই করেন না কেন, একটা কথা বলবেন, ওই ম্যাচটা ওই রানটা না হলে, রানটা রান করতে পারলে বাংলাদেশ ম্যাচটা হয়তো জিততেই পারতো না। এবং উনি ওই ম্যাচে 12 রানে একটা উইকেটও পাইছিলেন, মূল্যবান একটা উইকেট। এবং আপনি যদি দেখেন নানু সাহেবের একটা খুব ভালো দিক হলো উনি কিন্তু ব্যাক টু ব্যাক 2টা হাফ সেঞ্চুরি করেছিলেন। এবং সেটা ওই সময়ে কী বলবো আর, অস্ট্রেলিয়ার সঙ্গে করেছিলেন, যে সময় বলতে গেলে অস্ট্রেলিয়া বলতে গেলে প্রায় অপরাজয় টিম ছিল। এবং যারা কিনা মানে বিশ্বকাপ ফাইনালে যদি দেখেন, সেই ফাইনালে পাকিস্তানকে বলতে গেলে মানে ধুলির সাথে করে দিয়েছিল। একশো মানে এত বাজে খেলছিল পাকিস্তানকে মানে ব্যাটিং লাইন ধ্বংস করে ইজিলি জিতে গেছিলো অস্ট্রেলিয়া। তো সেই ম্যাচে আমাদের যে ম্যাচটার কথা বলতেছি অস্ট্রেলিয়ার সঙ্গে, উনি মূল্যবান 53টা রান করছেন। ওই ম্যাচে বাংলাদেশ 178 করেছিল 7 উইকেটে, অস্ট্রেলিয়া 3 উইকেট হারিয়ে জিতে গেছিলো, অবশ্য 181 রান করেছিল 3 উইকেটে। তো এখন দেখেন আবার ওই ম্যাচে কিন্তু মিনাজ আহমেদ সাহেব হয়তো উনি বোলিংটা ভালো করতে পারেনি, তারপর উনি 38 রান দিয়ে 3 ওভারে একটা উইকেটও পেয়েছিলেন। দেখেন অস্ট্রেলিয়ার সঙ্গে তখন হাফ সেঞ্চুরি করা এটা মানে একটা বিশাল ব্যাপার তখনকার সময়। মানে সো ব্যাক টু ব্যাক হাফ সেঞ্চুরি উনি করেছেন প্রথমটা হচ্ছে স্কটল্যান্ডের সঙ্গে, এরপরে উনি করেছেন সেটা পরটা অস্ট্রেলিয়ার সঙ্গে। তো দেখেন এই খেলাগুলিতে আসলে ওনার কিন্তু ভালো অবদান আছে। হয়তো অস্ট্রেলিয়ার সঙ্গে জিততে পারে নাই, কিন্তু স্কটল্যান্ডের সঙ্গে তো জিতেছে। এখন মেন বিষয় আসেন, আমরা জানি যে বাংলাদেশের এই যে বিশ্বকাপ খেলার সুযোগ 1997 সাল, আলটিমেটলি ওই সময় আমরা অনেকেই যারা জন্মগ্রহণ করে, আমি অনেক ছোটো ছিলাম, ক্রিকেট তখন তেমন বুঝতামই না। ওই সময় বাংলাদেশ কিন্তু আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে প্রথম বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করে, ঠিক আছে। আর আপনি যদি দেখেন বাংলাদেশ কিন্তু 2000 সালে 26শে জুন আইসিসির পূর্ণ সদস্যপদ লাভ করে। তো তো ওই যে 1997 সালে যে বাংলাদেশ যে আইসিসি ট্রফি জিতেছিল, ওখানে কিন্তু বাংলাদেশ কিন্তু ওই খেলাটা আপনারা যদি যদি সার্চ করেন, বা যারা দেখছেন তো দেখছেন, বা যারা দেখেন নাই বা দেখার সুযোগ পান নাই তাদের দেখবেন তারা ওই খেলাটা কিন্তু 2 দিনে হয়েছিল। বৃষ্টির জন্য ওই খেলাটা যথেষ্ট হ্যাম্পার হয়েছিল বা বাংলাদেশের জন্য তখন হোস্ট ছিল মালয়েশিয়া। ওই খেলা মালয়েশিয়া হয়েছিল, বাংলাদেশ 2 করে জিতেছিল, ঠিক আছে। আর কেনিয়া করেছে 241 রান, 7 উইকেটে করেছিল। স্টিভ টিগুলো একটা চরমৎকার ইনিংস ছিল। আপনারা যদি স্টিভ টিগুলোর নাম শুনে থাকেন, কেনিয়ার যে খেলোয়াড়, অনেকেই হয়তো শুনেছেন, আবার কেউ নাও শুনতে পারেন। তিনি 152 বল খেলে 147 রানের একটা অসাধারণ ইনিংস খেলছিলেন। তো বাংলাদেশের জন্য এটা কিন্তু অসাধারণ একটা ম্যাচ ছিল, কারণ বাংলাদেশ ওই ম্যাচটা জিতেছিল। সেটা বৃষ্টি বিঘ্নিত ম্যাচ ছিল, কিন্তু বাংলাদেশ সেই ম্যাচটা জিতেছে। সেই ম্যাচটা বাংলাদেশ জিতেছে কত আপনারা জানেন, সেটা 2 করে জিতেছে। এবং সেই ম্যাচটা বাংলাদেশের মানে কি বলবো, এখন আমার মনে আছে, বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচ ছিল, মানে প্রচণ্ড রকম বৃষ্টি বিঘ্নিত একটা ম্যাচ। তো বাংলাদেশের ডিএলএস মেথডে ওই ম্যাচটা জিতেছিল। এবং লাস্টে যে রানটা নিতে হয়েছিল, আমাদের যে হাসিবুল হোসেন শান্ত, উনি ছিলেন স্ট্রাইকে, উনি লেগ বাই নিয়ে ওই ম্যাচটা উনি জিতেছিলেন বাংলাদেশকে। এবং এটা নিয়ে উনি এখনও বলে থাকেন যে ওই রানটা তার জীবনের জন্য একটা মানে মূল্যবান রান, এবং এটার জন্য মানুষ তাকে মনে রেখেছে। তো দেখেন আমি যেটা মেন বলতে চাচ্ছিলাম, আজকে খালেদ মোহাম্মদ সুজন সাহেব বা নান্নু সাহেব, ওনাদের নিয়ে আমরা অনেকেই সমালোচনা করেন ওনাদের গতি নিয়ে বা ওনার সক্ষমতা বাইরে নিয়ে। তো আমার মনে হয় এই বিষয়টা নিয়ে ওনাকে ট্রল করাটা ঠিক না। ওনাদের কার্যক্রম যদি আপনার পছন্দ না হয়, বা ওনার যদি মনে হয় যে ওনার লেকিংস আছে বা সমস্যা আছে, ঠিক আছে, সেটার জন্য তাদের সমালোচনা করা যেতে পারে। কিন্তু একটা কথা, বাংলাদেশের ক্রিকেটে যে ফাউন্ডেশন করার ক্ষেত্রে এই দুজনের কিন্তু যথেষ্ট অবদান আছে। বিশেষ করে আপনি দেখেন ওই পাকিস্তানি স্কুলের সঙ্গে যদি বাংলাদেশ জিততে না পারতো, তাহলে হয়তো আজকে বাংলাদেশের খেলাটা আজকে এই পর্যায়ে আসতে নাও পারতো। যদি এমন হতো যে সবগুলি ম্যাচ বাংলাদেশ হেরে গেছে, তখন হয়তো আজকে বাংলাদেশে এই পর্যায়ে আসতে পারতো না। আজকে সাকিব আল হাসান যে বিশ্ব সেরা অলরাউন্ডার হয়েছেন,
অবশ্যই তার তার যোগ্যতায়, কিন্তু বা মুশফিকুর রহিম বা মাহমুদুল্লাহ রিয়াদ বলেন বা তামিম ইকবাল বলেন, তারা কিন্তু আজকে আসতে পারছে, এই পর্যায়ে আসতে পারছে, কারণ এই নানু সাহেব, সুজন সাহেব বা আর যারা আছে না, বড় আর যারা খেলা আছেন, তাদেরকে আমরা লিজেন্ড বলে মনে করতে, মানে যারা লিজেন্ড আপনি মনে করেন বা না করেন, মনে করেন সেটা ভিন্ন বিষয়, কিন্তু একটা কথা, তাদের তাদের কিন্তু ক্রিকেটের ফাউন্ডেশন এরাই কিন্তু গড়ে দিয়ে গেছেন। তখন ছিলেন হাসিবুল হোসেন শান্ত, ছিলেন আমিনুল ইসলাম, ছিলেন আকরাম খান, ছিলেন, তাদের কিন্তু অবদানের কথাটা কিন্তু আমরা কিন্তু ভুলে গেলে চলবে না, একটুকুর জন্য তাদের মনে রাখতে হবে। এরপরে আপনি যদি ওই যে 6 মারতে পারে নাই বা তার তার বলে পেস নেই, এটার জন্য একটুকু এগুলির জন্য ট্রল করা ঠিক না, কারণ তারা ফাউন্ডেশনটা গড়ে দিয়ে গেছেন, একটু আমাদের মনে রাখতে হবে। তাদের কার্যক্রম যদি আপনার ভালো না লাগে, তাদের জন্য সেটার জন্য সমালোচনা হতে পারে, কারণ সমালোচনা কার না হইতেছে। ক্রিকেট এমন একটা বিষয় হয়ে গেছে যে আজকে কি যে ভালো খেলে তাকে বাংলাদেশ আমরা মাথায় নিয়ে নাচি, পরের দিন 2 ম্যাচ খারাপ খেলে তাকে আমরা নানা রকম উপাধি দেই। আমরা কি আমরা কি এই কোন খেলোয়াড়কে আমরা ছাড় দেই বাংলাদেশে? আমরা তো বাংলাদেশের মানুষ কোন খেলোয়াড়কে ছাড় দেয়? সাকিব আল হাসানকে তো বাংলাদেশের মানুষ ছাড় দেয় না, সে তো বিশ্ব সেরা অলরাউন্ডার, ছাড় দেয় কেউ? কিন্তু এটাও সত্য কথা, সাকিব আল হাসানের কথা যদি বলি, তার মাঠের পারফরমেন্সে কিন্তু যথেষ্ট উন্নত মানের। মাঝে মাঝে দু একটা খেলা তো ফ্লপ হবেই, কিন্তু তা উন্নত মানের। কিন্তু এখন এখন আপনারা যদি সাকিব আল হাসানের সঙ্গে বলেন যে সাকিব আল হাসান, তামিম ইকবাল এরা তো ওই কীরকম খেলে, আগের এরা কী খেলছে, এটা তুলনা করা হবে না, কারণ তারা যে পরিমাণ, তাদের প্রতিভাও আছে, আর তারা যে পরিমাণ ব্যাকগ্রাউন্ডটা পেয়েছিলেন আগে, যে পেয়েছে আগের খেলোয়াড়রা, ওটাও তো কিন্তু পায় নাই। এখনকার খেলা আর আগের খেলার আপনি দেখেন, তখন বাংলাদেশ কিন্তু ওই যে 99 বিশ্বকাপের খেলাটা কিন্তু যদি বলেন, বাংলাদেশ পার্টিসিপেট করছে আমার যত মনে পড়ে, আমার ভুল হলে আমি ভুল হতে পারে জানি না, বাংলাদেশ মানে সবাইকেই খেলায় ছিল, মানে কেউ যারা যারা স্কোয়াডে ছিলেন সবাই খেলিয়েছেন, কারণ প্রথম বিশ্বকাপ, তো সবাই কি খেলেছেন। আর এখন কি বাংলাদেশ কি বিশ্বকাপে যদি সবাইকে কি খেলতে দিবে? যারা স্কোয়াড থাকলেই খেলতে দিবে? তো এটা কি মানে বাংলাদেশের খেলার উন্নতি হয়েছে, কিছু হলে উন্নতি, অবশ্যই উন্নতি হয়েছে। এখন তো বাংলাদেশের সঙ্গে খেলতে গেলে বিপক্ষ দল একটু হলেও চিন্তা ভাবনা করে, সেটা মাইটি অস্ট্রেলিয়া হোক বা ইন্ডিয়া হোক, চিন্তা করে আচ্ছা ওরা তো আমাদের হারিয়ে দিতে পারে, কারণ তাদের দলে সাকিব আছে, তামিম আছে, মাহমুদুল্লাহ রিয়াদ আছে, মুশফিক আছে। আগের দিনে তো আর আমরা আগের দিনে তো এত কিছু চিন্তা ভাবনা করতাম না। আগের দিনে তো আমরা আমরা জিততাম অনেক সময়, তারা নামতোই পার্টিসিপেট করার জন্য অনেক ক্ষেত্রেই, তো সব ক্ষেত্রে না অবশ্যই, তারা জিতার জন্যই নামতেন, কিন্তু তখনকার যে ব্যাকগ্রাউন্ড ছিল আর এখনকার ব্যাকগ্রাউন্ড কিন্তু এক না। তো আমাদের একটা কথা মনে রাখতে হবে, এসব খেলোয়াড়রাই আমাদের, যে যাদের কথা বলতেছিলাম আগের খেলোয়াড়, এরাই কিন্তু ব্যাক ব্যাক ফাউন্ডেশনটা করে দিয়ে গেছে। তো তাদের এই কারণে এত সম্মান করা উচিত। ওই তারা তাদের বলে পেস নাই বা ছক্কা মারতে পারে না, এই জন্য তাদের এই কারণটার জন্য তাদের সমালোচনাটা করাটা একদমই ঠিক না। তাদের ব্যক্তিগত কাজকর্ম বা অন্য কোনো কাজকর্মের জন্য তাদের সমালোচনা হইতে পারে যদি ভুলটাল করে থাকেন, কিন্তু ওই যে তাদের যে ওই যে পারফরমেন্স, যেটা বলি আমি, ছক্কা মারতে পারে না বা গতি নাই, এই জন্য প্লিজ আপনারা এই কারণে তাদের ট্রল করবেন না, কারণ তারা ফাউন্ডেশনটা করেছে এই কারণে, একটু এটাও যেন ওনারা একটু হলেও ওনার সম্মান প্রাপ্য, এই সম্মানটা ওনারা করবেন। আর বাকি যেটা, সেটা আপনারাই ভালো জানেন। যাই হোক, আমি যেটা বলছি যে বাংলাদেশের ক্রিকেট আরও এগিয়ে যাক, আমরা সবাই এটাই আশা করি, আরও আরও সমৃদ্ধশালী হোক, আরও বড় বড় ক্রিকেটার হোক, এটি আমরা চাই। যাই হোক, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ।